প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকে আলোচনার বিষয় রোহিঙ্গা সংকট। রোহিঙ্গা সংকট নিয়ে আমরা বেশ দীর্ঘ সময় ধরে আলোচনা করছি। সেই অগাস্টের 25 তারিখের থেকেই মূলত এই আলোচনাটা চলছে। কিন্তু আজকে আলোচনা করবার পেছনে একটি মূল কারণ হচ্ছে যে আপনারা জানেন যে নেপিডো বা মিয়ানমারের যে রাজধানী, সেখানে আসেম, এশীয় এবং ইউরোপের দেশগুলোর যে জোট, সেই আসেম সম্মেলন শুরু হয়েছে এবং সেখানে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হচ্ছে। এবং আসেম সম্মেলনে যোগ দেওয়ার আগে কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন, যার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী আছেন, যারা সাম্প্রতিক সময়ে এই রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে কয়েকটা ভোটাভুটিতে ভূমিকা রেখেছেন, বিপক্ষেই ভূমিকা রেখেছেন। তারপরেও সবাই মিলে রোহিঙ্গা সংকটটিকে নিয়ে আলোচনা করছেন। আসলে সেই সম্মেলন আসলেও কিছু আমাদেরকে দিতে পারবে কিনা? দ্বিপাক্ষিক চুক্তি মিয়ানমার এবং বাংলাদেশের ভিতরে হলে এই পুনর্বাসন প্রক্রিয়া বা তাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটা শুরু হতে পারে বলেও আসেম সম্মেলন থেকে কেউ কেউ জানিয়েছে। আসলে পরিস্থিতিটা কোথায়, সেই জায়গাটি আমরা আলোচনা করবার চেষ্টা করব। একই সঙ্গে যারা এখন আমাদের কক্সবাজারে রয়েছেন, তারা কি পরিস্থিতি আছেন, তারা সামাজিক কোনো সংকট তৈরি করতে যাচ্ছেন কিনা, বা আমরা সামাজিক কোনো সংকট মোকাবেলা করতে পারবো কিনা, সেই প্রসঙ্গগুলো আমরা আলোচনা আনতে চাই। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুরুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু এর আগে একটু আসেম সম্মেলন সংক্রান্ত, যদিও খবরটা আপনি পুরোটা জানেন, তবুও একটু আমরা একটা খবর দেখে নিতে চাই। আসেম সম্মেলনে আসলে কি আলোচনা তো হয়েছে আমরা যদি দেখি। রাখাইনে রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ঘটনায় বিশ্বজুড়েই নিন্দার ঝড়। হত্যা, গণধর্ষণ আর শত শত বাড়িঘরে আগুন দেওয়ার দায় এড়াতে চাইছে মিয়ানমার সেনাবাহিনী। তাই নেপিদোতে এশিয়া ইউরোপের 56 জাতির এই সম্মেলনে প্রত্যাশাটা একটু বেশি। যদিও সম্মেলনের উদ্বোধনী ভাষণে সুচির কণ্ঠে ছিল না সংকট সমাধানের কোনো আশ্বাস, এমনকি তার ভাষণেও ঠাঁই হয়নি রোহিঙ্গা ইস্যুর। আমি বিশ্বাস করি এই সম্মেলন এশিয়া ও ইউরোপের দেশগুলোর ভবিষ্যৎ উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে। বিশেষ করে এই অঞ্চলের কাঙ্ক্ষিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের মতো আসেমের 3 মূল লক্ষ্য অর্জনের সুযোগ করে দেবে। সম্মেলনে অংশ নেয়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির প্রত্যাশা, রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে আসেম থেকে। রাখাইন পরিস্থিতি নিয়ে সুচির সাথে বৈঠক হয়েছে। আনান কমিশনের সুপারিশের বাস্তবায়নে তার আগ্রহ সত্যি আশাব্যঞ্জক। বাংলাদেশ থেকে ঘুরে এসে সেখানকার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমার মনে হচ্ছে দুই দেশের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে চুক্তি হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন এই পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করবে। রোববার মিয়ানমারের প্রেসিডেন্ট, স্টেট কাউন্সিলর ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, রোহিঙ্গা সংকট নিরসনে 3 দফা প্রস্তাব দিয়েছে তার সরকার। চীনের এই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন সুচি। বাংলাদেশ ও মিয়ানমারকে 3 দফা প্রস্তাব দিয়েছে চীন। প্রথমত, রাখাইনে অস্ত্রবিরতি কার্যকর এবং ওই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, যাতে করে স্থানীয়দের আর উদ্বস্ত হয়ে থাকতে না হয়। দ্বিতীয়ত, সংকটের গ্রহণযোগ্য সমাধান খুঁজতে মিয়ানমার ও বাংলাদেশকে আলোচনার টেবিলে বসানোর উদ্যোগ নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। তৃতীয়ত, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রাথমিক যে চুক্তির কথা বলা হয়েছে, আশা করব তা দ্রুততার সাথে শেষ হবে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বলা হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমার ভিতরে একটা চুক্তি হতে পারে, তাহলে পুনর্বাসনের প্রক্রিয়া শেষ হতে পারে। চীনের রাষ্ট্রদূত সেই কথা বলছেন। শেষ পর্যন্ত কি আন্তর্জাতিক কমিউনিটি দ্বিপাক্ষিকতার উপরে নতুন করে জোর দিচ্ছে নাকি? ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক কমিউনিটি যদি বলেন, না, একেবারে আন্তর্জাতিক কমিউনিটি পুরোপুরি দুটি মতে বিভক্ত। একটি মত বলছে দ্বিপাক্ষিকভাবে সমাধান করেন, আরেকটি মত পরিষ্কারভাবেই বলছে যেটা আন্তর্জাতিক এক ধরনের সমঝোতার মধ্য দিয়ে এক ধরনের আন্তর্জাতিক ফোরামকে সাক্ষী রেখেই সমাধান হতে হবে। দুটি পথ নিয়েই কিন্তু বাংলাদেশকে সামনে এগোতে হচ্ছে, কারণ বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের সদস্য। বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু যারা, তারা যেহেতু বলছেন চীন সহ যে দ্বিপাক্ষিক সমাধানের পথে এগোনো, ফলে আমার ধারণা যে আমরা যদি লক্ষ্য করে থাকি যে বাংলাদেশ কিন্তু দুপক্ষেই কাজ করে যাচ্ছে। আপনি যে প্রতিবেদনটি আমাদের দেখালেন, এর শুরুর কটি একেবারে বাক্যের মধ্যে যে শব্দগুলো আমার
আলোচনার জন্য আমাদের সুবিধা। একটি হচ্ছে যে এই আসেম সম্মেলনও সর্বত্র নিন্দার ঝড় বইছে মায়ানমারের ভূমিকা নিয়ে। দ্বিতীয় হচ্ছে দায় এড়াতে চাইছেন মায়ানমার। তৃতীয়, এই একেবারে আসেম সম্মেলনে সুনির্দিষ্ট হচ্ছে যে এখানে বক্তব্য রেখেছেন হোস্ট কান্ট্রির যিনি প্রধান নেতা অং সান সুচি, তার বক্তব্যের কোথাও রোহিঙ্গা ইস্যু স্থানই পায়নি এবং উনি বলছেন রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমাধানের জন্য কাজ করা দরকার। ফলে এই সমাধানের জন্য উনি ইউরোপ এশিয়ার মধ্যে কাজ করতে বলছেন, আপনাকে আমি তখনই পরামর্শ দিতে পারবো যখন আমি এই বিষয়ে অভিজ্ঞ দক্ষতা অর্জন করি। তার নিজের দেশের যদি শান্তি, অর্থনীতি এবং রাজনীতির স্বস্তি থাকে তখন তিনি অন্যকে আহ্বান জানাতে পারেন। এই বাস্তবতা কিন্তু ওখানে যারা উপস্থিত, এমনকি চীন, যারা আমাদের বিপক্ষে মায়ানমারের পক্ষে ভোট দিয়েছেন জাতিসংঘের 3rd কমিটিতে, তারাও কিন্তু এই বিষয়গুলোর সাথে একমত যে মায়ানমার যে কাজটি করেছেন সেই কাজটি মোটেই গ্রহণযোগ্য না, এই কাজটি মোটেই সমর্থনযোগ্য না এবং বাংলাদেশের উপরে বাড়তি চাপ প্রয়োগ করা হয়েছে। মায়ানমারের একটি অভ্যন্তরীণ সমস্যা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন নিশ্চয়ই আলোচনা পরে আমরা করব যে তাহলে কেন বিপক্ষে ভোট দিলেন। প্রশ্ন তো এইটাই। দেখেন, চীন সেখানে মাত্র কদিন আগে, এই মানে 1 সপ্তাহের মধ্যে সকল ঘটনা, 3rd কমিটিতে ভোট দিলেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই ভোট দেবার ঠিক পরপরে 48 ঘন্টা না যেতেই চীনের দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ যিনি নেতা, পররাষ্ট্রমন্ত্রী, তিনি বাংলাদেশ সফর করেছেন মায়ানমার যাওয়ার আগে। তারপরে তিনি মায়ানমারের সম্মেলনে যোগ দিতে গেলেন এবং যোগ দিতে গিয়ে যে 3টি শর্ত তারা বলেছেন, আমরা যদি আদর্শিকভাবে মনে করি, বাস্তবিকভাবে যে এই 3টি শর্তই মায়ানমার মেনে নিচ্ছে, তাহলেও কিন্তু আমাদের সংকটের সমাধান হয়। কোন পথে সমাধান, এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নাগরিকদের জন্য, বাংলাদেশের নেতৃবৃন্দের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই মায়ানমার রোহিঙ্গাদের সমস্যাটির সমাধান হওয়াটা জরুরি। ফলে সেই পথে আমরা হাঁটতে শুরু করেছি। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কাউকে বৈরী করা যাব না। এখন যদি আমি মনে করেন যে না, আমরা আন্তর্জাতিক পরিমাণ, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে, জাতিসংঘ চাচ্ছে, জাতিসংঘের ভূমিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট না, কেবল অত্যন্ত প্রণিধানযোগ্য, প্রশংসাযোগ্য, যেটা মানবতার জন্য, গণতন্ত্রের জন্য তারা করছেন। এটা আরেক আলোচনা, তবে ছোট করে আমি 1-2টি বাক্য বলতেই চাই। দেখেন, গণতন্ত্রে বিশ্বাসী রাষ্ট্রগুলো, ছোট বড় যারাই হোক, তারাই কিন্তু বাংলাদেশের পক্ষে জোরালো কণ্ঠে সমর্থন দিচ্ছে। যেই রাষ্ট্রগুলোর অভ্যন্তরে গণতন্ত্র নাই, যারা নিজের দেশের নাগরিকদের মানবাধিকারে বিশ্বাস করে না, চীন, রাশিয়া, তারাই কিন্তু সরাসরি আমাদের বিরোধিতা করছে ভোটের ক্ষেত্রে যদি বলি। আপনার প্রশ্ন আসবো, তার আগে আমি একটু যেতে চাই ডক্টর আমিনা মোহসিনের কাছে। এটা একটা অন্য বিতর্ক, এই বিতর্কে ঢুকলে আমরা আসলে এই আলোচনা ঢুকবো না, কিন্তু এটা একটা পয়েন্ট যে আসলে গণতান্ত্রিক পরিবেশ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কার্যকর কিনা সেটা নিয়ে নূর খানের কাছে একটু যেতে পারবো হয়তো। তো তার আগে আমিনা মোহসিনের কাছে যেতে চাই, আপনার কাছে কি এই আসেম সম্মেলন যখন হচ্ছে মিয়ানমার, এবং মিয়ানমার তার চেয়ার অং সান সুচি সেখানে বসছেন, প্রকারান্তরে এটা একটা বিগ সম্মেলন, এশিয়া এবং ইউরোপীয় দেশগুলো, এটা যখন মিয়ানমার হোস্ট করছে, তখন মিয়ানমারের কূটনৈতিক গ্রহণযোগ্যতা কিন্তু এই সংকট সত্ত্বেও অনেক উপরের লেভেলে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। অন্তত আমি গত 3-4 দিন ধরে বারবার এই প্রশ্নটাই সবাইকে করছি। এর ফলে কি মিয়ানমারের দর কষাকষির ক্ষমতা, এই ইস্যু নিয়ে চাপ, তারপরে চাপ কমে যাওয়া, এই বিষয়গুলো কি আসছে কিনা আপনার কাছে মনে হয় কিনা? দেখুন, আপনি যেটা বললেন যে মায়ানমারের কূটনৈতিক যে ক্ষমতাটা সেটা কি বেড়ে যাচ্ছে কিনা, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। মায়ানমার কিন্তু যেভাবে রোহিঙ্গা সমস্যাটা যখন আসলো এবং বিভিন্ন দেশে যে আমরা প্রতিক্রিয়া দেখলাম, সেখান থেকে কিন্তু আমাদের ধরে নেওয়া দরকার, আমরা বুঝতে পারছিলাম যে মায়ানমার কিন্তু বেশ মানে বিশ্বমহলে তাদের কূটনীতি বলেন কিংবা তাদের ভূ রাজনৈতিক যে অবস্থান আছে, সে বিভিন্ন কারণে তারা একটা শক্তিশালী অবস্থানে আছে, কিন্তু তারা একটা স্ট্রং ফোর্স হিসাবে ছিল। কখনোই কিন্তু ওরা যে এত বড় একটা অপরাধ সংঘটিত করেছে, সেই কারণে যে ধরেন প্রতিক্রিয়া আসা দরকার ছিল এবং যে ধরনের স্ট্যান্ডগুলো আসা উচিত ছিল, সেভাবে কিন্তু আসেনি। সো মায়ানমারের আমি মনে করি না যে তাদের ওয়ার্ল্ড কমিউনিটি থেকে সেভাবে আসেনি যতটা আমি আশা করেছিলাম যে আসবে। যেটা ধরেন একটু আগে মঞ্জু বললেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, কিন্তু আমরা আবার দেখেছি টিলারসন এটাও বলেছেন যে তারা যথেষ্ট এভিডেন্স ছাড়া
কিন্তু এটাকে বলতে পারবেন না যে এটা কতটুকু এথনিক ক্লিনজিং। সেখানে কিন্তু উনি একটা স্পেস রেখেই দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র নিন্দা করছে, বাট আপনি ল্যাঙ্গুয়েজটা দেখেন। টিলারসন যখন মিট করছে অং সান সুচিকে, সে তখন বলছে যে যথেষ্ট এভিডেন্স আসলেই কিন্তু আমরা এটাকে এথনিক ক্লিনজিং বলবো। এটা ওনারই স্টেটমেন্ট। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বোধহয় এথনিক ক্লিনজিং শব্দটা উচ্চারণ করেছিলেন শুরুর দিকে। মার্কিন সিনেটর এখানে বসে বলেছেন, মার্কিন সেনেটরও বলেছেন এক্স্যাক্টলি যুদ্ধাপরাধ, যুদ্ধ অপরাধ। আমি তো সেটাই বলছি, সেই জায়গাটায় আমি বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ঠিক একটা স্পেস কিন্তু ওরা রাখছে, এবং সেটার একটা কারণও আছে। সেটার কারণটা হলো তারা ওই যে চীনের সাথে এখানে এক ধরনের একটা দ্বন্দ্বের মধ্যে আছে, তাদের হেজমনি কার আধিপত্য থাকবে, তারা এই অঞ্চলটাকে চীনের কাছে ছেড়ে দিতে চাচ্ছে না। আপনি দেখেন ভারতের যে ভূমিকা, আমরা ভারত থেকে যেটা আশা করেছিলাম সেটা কিন্তু আমরা পাইনি। সেখানেও কিন্তু তাদের ওই দ্বন্দ্বটাই রয়ে গেছে যে এই অঞ্চলে কার আধিপত্য থাকবে, এবং মায়ানমারের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে, মায়ানমার অর্থনৈতিকভাবে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো বড় করেই তারা দেখছে। সো এখানে মানবাধিকারের চাইতে বেশি প্রত্যেকটা দেশের নিজের স্বার্থ এবং অর্থনৈতিক স্বার্থগুলোই বড় হয়ে দেখা দিয়েছে। কূটনীতি থেকে সেটাই হয় নাকি চিরকাল? বেশিরভাগ হয়ে থাকে, আনলেস ইউ ক্যান স্ট্যাবলিশ আ কেস যে এখানে জেনোসাইড হয়েছে, সেটা একেবারে আপনি যদি স্ট্যাবলিশ করতে পারেন, যেটা কিন্তু আমরা করতে পারছি, বা মায়ানমারে যেটা হচ্ছে, মানে আপনি যদি জেনোসাইডের গণহত্যার যে কোনো ডেফিনেশন ধরেন, এথনিক ক্লিনজিং বলেন, আপনি মাস মার্ডার বলেন, প্রত্যেকটার ভেতরেই কিন্তু মায়ানমার পড়ে যাচ্ছে। জাস্ট এই মানে বড় শক্তিগুলো। আমার প্রশ্ন তো সেই জায়গাটাতে যে যে সমস্ত ছবি আমরা দেখেছি, যে সমস্ত লাইভ ভিডিও ফুটেজ দেখেছি, যে সমস্ত স্যাটেলাইট পিকচার্স দেখেছি, তারপরেও সেই জায়গাটাতে ইন্টারন্যাশনাল কমিউনিটির যে ভূমিকা, ইউরোপিয়ান ইউনিয়ন তো খুব স্ট্রংলি আমাদেরকে সাপোর্ট করেছে, তাই না? কিন্তু এখানে যেটা আমি বললাম, চায়না রাশিয়ার একটা ভূমিকা আছে বড়, এবং সেটা মঞ্জু খুব রাইটলি পয়েন্ট আউট করেছে, ওরা কখনো মানব অধিকারের তোয়াক্কা করে না। কিন্তু আপনি যদি সাউথ এশিয়ার, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর দিকে তাকান, সেখানে ভারত কিন্তু অ্যাবস্টেইনড, সে কোনো ভোটাভুটিতে আসেনি। এইটার মানে কি? ভারতের অ্যাবস্টেনশনের মানে কি? ভারত এখানে সাপোর্ট করছে, বিকজ আমি প্রথম সাপোর্ট বলবো না, ভারত এখানে একটা নিউট্রাল পজিশন নিয়েছে, কারণ ভারত খুব ক্লিয়ারলি বলেছে তাদের জন্য দুটো প্রতিবেশী গুরুত্বপূর্ণ। সেটা চীনের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন। হ্যাঁ, উনিও বলেছেন। সেখানে ওই সেটা নয় কি, সেটা সেই আপনার প্রেক্ষাপটে কি মনে হয় যে তারা কি কৌশলগত ভূমিকাই পালন করছে? আমি সেটাই বলছি, তারা স্ট্র্যাটেজিক্যালি সেই তার আগে একটু জায়গায় আসতে চাই যেমন নূর খানের কাছ থেকে। নূর খান প্রতিনিয়তই কক্সবাজারে সেই শরণার্থী এলাকা, যদিও শরণার্থী শব্দটা রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে না, কিন্তু আমরা এক অর্থে ধরতেই পারি যে তারা শরণার্থীর মতো শরণার্থী, এবং এটা এসছেন তারা, সেখানে তিনি ট্যুর করছেন প্রতিনিয়ত সর্বশেষ। আমি আপনার কাছে একটু জানতে চাই, এই যখন বাইরের পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, এবং সেটা যখন এখন আমার কাছে মনে হচ্ছে অনিশ্চয়তায় ভরা, তখন ওই জায়গাতে যারা এসছেন তাদের প্রতি আমরা যে ভূমিকা পালন করছি সেটা কতখানি সঠিক ভূমিকা আছে, এবং তারা আমাদের সঙ্গে যে আচরণ করছেন এটি সামাজিক কোনো সংকট তৈরি হচ্ছে কিনা? দেখেন, প্রথম হচ্ছে আমাদের রাষ্ট্রের তরফ থেকে, আমাদের জনগণের তরফ থেকে যেভাবে বিষয়টিকে দেখা হয়েছে, গ্রহণ করা হয়েছে, সেটা অবশ্যই সারা বিশ্বেই এটা সাড়া পেয়েছে, এবং আমরা মনে করি যে আমরা যথাযথ দায়িত্বই পালন করেছি রাষ্ট্রের তরফ থেকে এবং জনগণের তরফ থেকে। শুরুতে যখন আসে, এই আশাটার সাথে আমাদের প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছেন একেবারে হুবহু মিল। সেটা হচ্ছে ৭১-এ যেমন মানুষ শরণার্থীর যে যাত্রা আমরা দেখেছি, একই রকম যাত্রা কিন্তু এবারও আমরা লক্ষ্য করেছি। এবং যখন আমি এ পর্যন্ত কমপক্ষে ৪০০ থেকে ৪১০ জন এরকম মানুষের সাথে কথা বলেছি গত ২.৫ মাসে, কারোর সাথে বিস্তারিত, কারোর সাথে খুব সংক্ষিপ্ত, এবং যে ধারণা আমি পেয়েছি ওই প্রান্তে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে সেটা এত পরিকল্পিত এবং এত আপনার বর্বরচিত এবং এত সমন্বিত, যেটা গণহত্যার ফেলানো যাবে। ওখানে গণহত্যা হয়েছে, ওখানে নারীদের উপর যত রকম বর্বরতা করা যায় সেটা আমরা এবার দেখেছি। বাড়িঘর পোড়ানো হয়েছে, এবং সবচেয়ে অবাক হয়ে যাবেন যে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানিরা যে বর্বরতাটা দেখিয়েছে,
এইখানে ঠিক হুবহু একই রকম ঘটনাও আমরা দেখেছি। নারী নির্যাতনের ক্ষেত্রে নারী নির্যাতন শুধু না, শিশুদেরকে যেভাবে আগুনে ফেলে দেওয়া হয়েছে, নারীদেরকে রেপ করে যেভাবে আগুনে ফেলে দেওয়া হয়েছে, এটি অনেক ঘটনা ঘটেছে। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের এখানে 18-19 মার্চের যেরকম প্রতিরোধ যে ব্যবস্থা, মানে ঘটনাটি ঘটেছিল গাজীপুর এবং অন্যান্য জায়গায়, এইবারের 25শে আগস্টের যে ব্যাপারটা ওখানে হয়েছে, সেখানেও কিন্তু বিষয়টা প্রায় ওরকম সিমিলারিটি আমি খুঁজে পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে যারা এসছেন তাদেরকে আমরা কিভাবে সাহায্য করি। রিলিফ ক্যাম্পটা ঠিক মতো চলছে কিনা? প্রথম দিকে দেখেন, আমরা একটা বড় ছুটির মধ্যে কিন্তু ছিলাম, এটাও আমাদের বিবেচনা রাখতে হবে। কোরবানিদের ছুটিটার মধ্যে আমরা এই ঘটনাটা ঘটেছে 25শে আগস্ট। 26শে আগস্ট থেকে যে আসা শুরু হয়েছে, তখন ওখানে আমাদের এই ছুটিটা কিন্তু, মানে কোরবানিদের ছুটিটা কিন্তু বেশ বড় হয়। এবং সেই সময়টিতে যখন তারা এসছে, প্রথম দিকে বিষয়টাকে সমন্বয় করা, বিষয়টাতে সেইভাবে সাড়া দেওয়ার ক্ষেত্রে কিছুটা ত্রুটি বিচ্যুতি ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই ছুটিটা শেষ হওয়ার পর সেপ্টেম্বরের 5-6 তারিখ থেকে মোটামুটি কাজ দ্রুত বেগে শুরু হয় সিভিল গভর্নমেন্ট, মানে সিভিল প্রশাসন থেকে, এবং পরবর্তীতে এটা সামরিক প্রশাসন এই কাজটি করেন। এবং আমাদের সাধারণ মানুষ এইবার যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, বিশেষ করে রিলিফ ওয়ার্কে, আশ্রয় দেওয়ার ক্ষেত্রে, এবং তাদের যে মমত্ববোধের পরিচয় দিয়েছেন, আপনি অবাক হয়ে যাবেন। মানে সাগরের প্রান্তে যখন আপনার নৌকা এসছে, অনেক বৃদ্ধ মানুষ ছিলেন, অনেক প্রেগনেন্ট মহিলা ছিলেন, তাদেরকে নামিয়ে আনা, এই যে সেবা শুশ্রূষা করা, এইটার যে দৃষ্টান্ত আমাদের সাধারণ মানুষ দেখিয়েছে, এটা কল্পনাও করা যায় না। এবং এই জায়গার যে একটা ঐক্য, সাধারণ জাতিতে যে একটা ঐক্যের চিহ্ন প্রতিফলিত হয়েছে, সেটা কল্পনার বাইরে, অসাধারণ একটা ব্যাপার। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয় সামনে চলে আসছে। 2.5 মাস পরে আমি যেটা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ধরেন বিস্তৃত এলাকায় তাদের অবস্থান। আমাদের ওখানকার পপুলেশন হচ্ছে 6 লাখের মধ্যে, 2টো থানায়, সেখানে এখন মানে অতিরিক্ত আরও 10 থেকে 12 লক্ষ লোক এসছে পুরানো নতুন দিয়ে। ফলে এই যে পরিসংখ্যানগত দিক, যে স্থানীয় এবং মায়ানমারের নাগরিক, এই জায়গায় যে ভারসাম্যটা রক্ষা করা সম্ভব হয়নি। ফলে যে জিনিসটা হয়েছে, ওখানে বাজারে জিনিসপত্রের দাম অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। আবার ওরা আমাদের শ্রমবাজারে প্রবেশ করার কারণে শ্রমবাজার ফল করেছে। ফলে স্থানীয় যারা দরিদ্র মানুষ দৈনন্দিন শ্রম বিক্রি করে, তাদের এখানে আয় কমে গেছে। তারপরে চিকিৎসার ক্ষেত্রে হোস্ট কমিউনিটির যারা আগে ফ্যাসিলিটিস যতটা ছিল হোস্ট কমিউনিটির জন্য, এখন অতিরিক্ত মানুষ আসার কারণে সেই সুযোগটা আসলে কিছুটা কম হচ্ছে। স্কুল কলেজের কোনো ক্ষেত্রে কোনো স্কুল কলেজ এখনও পূর্ণ দমে চালু করা সম্ভব হচ্ছে না, কারণ ওখানে রিলিফ ওয়ার্ক, তারপর বিভিন্ন সেনাবাহিনী ক্যাম্প করেছে, কোথাও রিলিফের জন্য গোডাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে, কোথাও রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে। এই কারণে, আর মাসটা তো নভেম্বরে চূড়ান্ত পরীক্ষার সময়, এই জায়গার কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যখন আগস্টের 30 তারিখে গেলাম, সেপ্টেম্বরের দিকে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে অনেকগুলো স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি খুব কম। কারণ হিসাবে তখন যেটা দেখলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে রাস্তাঘাটে অসংখ্য মানুষ, গাড়ি ঘোড়া, আর একটা হচ্ছে তখন থেকে থেকে গুলি, এবং বর্ডার থেকে দেখা যাচ্ছিল যে বাড়িঘরে আগুন, ফ্লেম দেখা যাচ্ছিল, এবং হেলিকপ্টারের আগমন ইত্যাদি কারণে মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক ছিল। আর এখন যে অবস্থাটা আসছে, যে তারা যখন এই আপনার ছোট ছোট ঘর বানিয়েছে, এইটার কারণে হচ্ছে কি, স্থানীয়দের কিন্তু মানে তাদেরকে কিন্তু এই যে জ্বালানি কিন্তু বিকল্প কোনো জ্বালানি নেই। ফলে তাদেরকে কিন্তু নির্ভর করতে হচ্ছে গাছের গোড়া, গাছ কেটে এই জ্বালানির কাজটি করতে হচ্ছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তারা যে এবারে এসছে, তারা 2টো জিনিস অধিকাংশ মানুষের কাছে আমি দেখেছি যে তারা এটা বহন করে নিয়ে আসছে। একটা হচ্ছে সোলার এনার্জির প্যানেল, আর একটা হচ্ছে মুরগি। আপনার ছোট ছোট মানে প্লাস্টিকের ব্যাগে খাঁচায় মুরগি নিয়ে আসছে, এবং কিছু চাউল। এটা কিন্তু প্রায় কমন ছিল। আর অনেক অসুস্থ মানুষ কিন্তু এবার এসছে, গুলিবিদ্ধ মানুষ এসছে অনেকের। আমরা একটা বিরতিতে যেতে চাই। শিশু আসছে, প্রেগন্যান্ট মহিলা আসছে। এই পিকচারটা একটু পুনরায় তুলে ধরার জন্য আপনাকে যে বলানো, সেটা হচ্ছে যে আসলে এই আলোচনাটা অনেক সময় আমরা কূটনৈতিক আলোচনার ভিতরে এই আলোচনাটা হারিয়ে যায়, কিন্তু এটা মনে না রাখলে
কেন কূটনৈতিক আলোচনাটা করছি সেটা অনেক সময় আমাদের বোঝা সম্ভব না, যে কি প্রেক্ষাপটে কি করুণ পরিস্থিতির কারণে আমাদেরকে কূটনৈতিক ক্ষেত্রে এই লড়াইটাতে জেতা খুব জরুরি, সেই জন্য আমরা আলোচনা করতে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্ত বাক অনুষ্ঠানে। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করছিলাম অধ্যাপক ডক্টর আবেনা মহসিন, মানবাধিকার কর্মী মোহাম্মদ নূর খান এবং সাংবাদিক মঞ্জুরুল ইসলামের সঙ্গে আমরা আলোচনায় ফিরবো। তবে তার আগে দেখে নেব সর্বশেষ সংবাদ শিরোনাম। নেপিদোতে আসেম সম্মেলন শুরু, সূচির ভাষণে ছিল না রোহিঙ্গা ইস্যু। বাংলাদেশ মিয়ানমার চুক্তির ব্যাপারে আশাবাদী ইইউ। রংপুর সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি, জানালেন ফখরুল। জাতীয় নির্বাচনেও দেখতে চায় সরকার, বললেন ওবায়দুল কাদের। চট্টগ্রাম বন্দরে লস্কর পদে নিয়োগে নৌমন্ত্রীর বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ, 1 সপ্তাহের মধ্যে বাতিলের আলটিমেটাম। আমি মেরিনায় চাকরি করি, আমার কোনো চাকরি হয় না, আমার ছেলে কালকে কি করবে? আমরা এই বন্দরের নিয়োগ বাতিল চাই, যেহেতু এখানে স্বচ্ছতার চরমভাবে অভাব রয়েছে। গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলের সিম রিপ্লেসমেন্টে 883 কোটি টাকার ভ্যাট ফাঁকি, পরিশোধে চূড়ান্ত নোটিশ। সংবাদ শিরোনাম দেখলাম আমরা কতগুলো অনলাইন একটু দেখে দিতে চাই। যেমন চ্যানেল 24 অনলাইন অলরেডি দেখেছি যে হাসপাতালে বিল পরিশোধ অক্ষম রোগীর মরদেহ আটকে রাখা যাবে না, হাইকোর্টের একটি অর্ডার, খুবই ভালো। আসেম সম্মেলনে সূচির ভাষণে ছিল না রোহিঙ্গা ইস্যু। আমরা যেতে চাই সমকালে শিরোনাম, গ্রেনেড সরবরাহ করে জঙ্গি মাজেদ ভাট। এটি কাশ্মীরি জঙ্গি, 21 আগস্টের ঘটনার প্রেক্ষাপটে রিপোর্টটা। সালমান বিবাহিত, রয়েছে সন্তানও আছে। অন্য বিষয়ে, প্রতিবন্ধী শিশু ধর্ষণ অভিযোগে গ্রেফতার 1। প্রথম আলো শিরোনাম দেখতে পাচ্ছি, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না, সাংসদের দেওয়া তথ্য অসত্য, নৌমন্ত্রী বলেছেন। আমরা একটু আগে একটা রিপোর্ট দেখলাম। হাসপাতালে লিফটে আটকা পড়ে হাঁসফাঁস, বিএনপি কিভাবে নিশ্চিত খালেদা দণ্ডিত হবেন, ওবায়দুল কাদেরের মন্তব্য। BDNews24.com দেখে রোহিঙ্গা সংকট সমাধানে 3 স্তরের চীনা ফর্মুলা, সকল গ্রেপ্তার, বিকেলে জামিন। লস্কর নিয়োগ নিয়ে অসত্য কথা দেওয়া হচ্ছে, নৌমন্ত্রী জানিয়েছেন। যৌন নির্যাতনে সেই সব খবর কই, তথ্যমন্ত্রীর বক্তব্য। আমরা যেতে চাই বিবিসি শিরোনাম দেখতে পাচ্ছি, মিসিং সাব রিপোর্টেড ব্রেকডাউন, যে সাবমেরিনটি হারিয়ে গেছে, আর্জেন্টাইন সাবমেরিন, সেটি খবর পাওয়া গেছে। সংবাদ শিরোনাম নিয়ে কারো যদি কোনো বক্তব্য থাকে, মঞ্জুরুল ইসলাম। মূলত এখানেও আমাদের আসেম সম্মেলনে ছিল প্রাধান্য পেয়েছে। এছাড়া আমরা জানি যে আমাদের রংপুর সিটি কর্পোরেশন যেহেতু আসেম সম্মেলনের কথা হলো, একটা প্রসঙ্গ তুলেছিলেন জনাব ডক্টর আবেনা মহসিন তুলেছিলেন। আমি ফিরে আসবো নূর খানের কাছে, তার আগে আপনাকে যেতে চাই। সেটা যে এই যে লাস্টে থার্ড কমিটিতে যে ভোটাভুটি, মানবাধিকার সংক্রান্ত ভোটাভুটিতে আমরা দেখতে পেলাম যে ভোট দেয়নি বা ভোটদানে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ভোটদানে বিরত ছিল। ইরান কিন্তু বিপরীতে ভোট দিয়েছে। ইরান, আমি যদি ভুল না করি, রাশিয়ার সঙ্গে তারা থেকেছে, রাশিয়ার সঙ্গে তাদের ঐক্য আছে ইন্টারন্যাশনাল। ফলে এই যে ভোট, এই ভোট দিয়ে আমরা কোনো বিশ্লেষণ করবো, কারণ ভারতের প্রসঙ্গ, চীনের প্রসঙ্গ কথা বলতে হবে, কারণ এই সরকারের দুজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা দেখতে পাচ্ছি। রাশিয়াকেও বলতে হবে। এখানে আপা যেভাবে সূচনা করেছেন, এই জায়গাটা আপা যেভাবে দেখছেন আমি একটু ভিন্নভাবে দেখি। আপা বলছেন যেটি যে বিশ্ব নেতৃবৃন্দ সেভাবে সোচ্চার হচ্ছে কিনা। যদি আমরা হ্যাঁ না নার মধ্যে যাই, আমি মনে করি আমি হাফ গ্লাস ভরা না হাফ গ্লাস খালির বিবেচনায় আমি হাফ গ্লাস ভরা না হাফের বেশি গ্লাস ভরা দেখি, আমি খালির অংশটা কম দেখি। আপনি যদি থার্ড কমিটির ভোটও দেখেন, 135টি দেশ, আর বিপরীতে ভোট কয়টা ছিল? আপনি যদি ভোটের সংখ্যা গুনেন, আপনি যদি সেখানে নিরাপত্তা পরিষদে যান, যে একজন ভোট না দিলেও ভেটো হয়ে গেল, এখানে তো ভেটোর ব্যাপার হয়নি। এখানে মেজরিটিরও ওভার মেজরিটি আমাদের পক্ষে, অর্থাৎ আমি সেই জায়গাটা বলছি। ফলে বিশ্ব বিবেক বাংলাদেশের পক্ষে, কথা পরিষ্কার। ফলে এখানে যারা বিপক্ষে আছে বা মায়ানমারের পক্ষে ভোট দিচ্ছে, সোজা ওখানে মানবতার কিছু না, এখানে অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক স্বার্থ, একেবারে ব্যক্তি স্বার্থের বিবেচনায়। এখন যদি আমি বলি যে সেখানেও আপনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টিলারসনের কথাটা তো আমি মাঝখানে ফোরন কাটলামই। টিলারসন তার এখানে উনি এসছেন বাণিজ্য করতে। ওনারা যখন বিভিন্ন দেশ সফর করেন, ট্রাম্পের সেকেন্ড ম্যান, তার মানে ট্রাম্পের মতো করেই উনি বাণিজ্য করেন। যেমন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে অস্ত্র বেচেন, আবার কাতারেও অস্ত্র বিক্রি করেন। টিলারসন ওই রকম একটি মিশন নিয়ে এসছেন। কিন্তু তার আগে আমরা যদি লক্ষ্য করি, মার্কিন যুক্তরাষ্ট্রের মূলত নীতি নির্ধারক হচ্ছে কংগ্রেস এবং সিনেট।
মার্কিন সিনেটর তাদের 4 সদস্যের প্রতিনিধি দল একেবারে আমাদের রোহিঙ্গাদের সেই ত্রাণ কেন্দ্র পরিদর্শন করে এইটাতে উনি মানে মানবিকভাবে নিজেকে একেবারে ব্যথিত মনে করেন না। উনি বলেছেন যে এটা যুদ্ধাপরাধের মতো অপরাধ হয়েছে এবং তিনি ফিরে গিয়ে সরেজমিন রিপোর্ট দিবেন। আমাদের আসেম সম্মেলন যাওয়ার আগে আমাদের জন্য আমি মনে করি ইতিবাচক যে চীন সহ চীন, জাপান, সুইডেন, ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ একেবারে সরেজমিনে দেখে গিয়ে ওখানে যখন কথা বলছেন তখন কিন্তু সূচি সহ মায়ানমারে ওইখানে তাদের আমার মানুষ হিসেবে মনে হয় তাদের দেয়া খাবারগুলো তাদের কাছে বিষ মনে হচ্ছে। আমি মনে করি যদি তাদের ভেতরে মানবতা থেকে থাকে অলমোস্ট সেই ভাষায়, কিন্তু এখন কূটনীতির ভাষা আর মানবতার ভাষা তো এক হয় না। কূটনৈতিক বিচারে সেই ক্ষেত্রে অনেকগুলো ঘাট পোড়াতে হয়। ভারতের কথায় যদি সরাসরি আসি, এই ভারত আপনি তার আগে যখন মায়ানমার ইস্যু নিয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে ইতিপূর্বে কিন্তু তাদের পক্ষে ভোট দিয়েছিল, সেখান থেকে ভোট দেওয়াতে বিরত আছে। তো বিরত থাকে কি আমি এক ধাপ আগানো দেখব না? পাশাপাশি আমি দুটি অভিজ্ঞতার কথা বলি। সুষমা স্বরাজ যখন এখানে এসেছিলেন নাগরিকদের একটি সমাবেশে আমার সুযোগ হয়েছিল সামনাসামনি ওনার বক্তৃতা শুনবার। সেখানে উনি পরিষ্কার হিন্দি ভাষায় বলেছেন যে প্রতিবেশী প্রথমে আমরা গুরুত্ব দেব, আর প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে প্রথমে গুরুত্ব দেব বাংলাদেশকে, এরপরে তো আর কোনো কথা দরকার নেই। এরপরে তো আমি আসছি ভোটটা কেন বিরত বলি। একই কথা আপনি দেখেন সেদিন যখন নাকি বাংলাদেশের সাথে আমাদের রেল চুক্তিগুলো, দর্শক একটা প্রশ্ন করতে চান আপনাকে, আমি প্রশ্নটা নিয়ে। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমি দোলা বলছি চট্টগ্রাম থেকে। হ্যাঁ দোলা বলুন। আমি জনাব মঞ্জুর সাহেবকে একটা প্রশ্ন করতে চাই রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে। কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারত, বেস্ট ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, জাতিসংঘের বিশেষ কমিটিতে যে ভোটাভুটি হলো 125 রাষ্ট্র পক্ষে ভোট দিলেন, 10টা বিপক্ষে ভোট দিলেন, 26টা বিরত ছিল। হ্যাঁ, আপনি বলছেন যে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আমাদের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু ভারত হচ্ছে বিশ্বের অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র। কেন আমাদের বন্ধু হয়ে আমরা যে আঘাত খাচ্ছি, আঘাত থেকে তুলে দিচ্ছে না? এটা কি ইজিপ্ট ফ্রেন্ডশিপ বিটুইন বাংলাদেশ এন্ড ভারত? ধন্যবাদ। এই কথাই বলছিলাম, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে আমি মনে করি 3টি বিষয় কাজ করেছে। একটি হচ্ছে যে ভারত, ওই যে বললাম যে এর আগে কিন্তু ওরা মায়ানমারের পক্ষেই গিয়েছিল, এবার কিন্তু ভোট দেওয়ার থেকে বিরত এক ধাপ এগিয়ে এসছে। তারপরে যেটা হচ্ছে যেদিন নাকি প্রথম ঘটনাটি ঘটে নরেন্দ্র মোদী ওখানে বসে কিন্তু যেই ভাষায় কথা বলেছিলেন তার চেয়ে কিন্তু প্রতিদিন তাদের ভাষা কিন্তু আমাদের পক্ষে এসছে। এখন সরাসরি ভোট দিচ্ছে না কেন? কারণ তারাও তো প্রত্যেকটা রাষ্ট্র তাদের কূটনৈতিক সম্পর্ক তাদের রাষ্ট্রের অধিকারকে আগে স্বার্থকে বিবেচনা করেই করে। যেমন আমি বাংলাদেশ আমার স্বার্থ আগে বিবেচনা করব, সে জায়গায় মায়ানমারের অবিচ্ছেদ্য প্রতিবেশী হচ্ছে ভারত এবং বাংলাদেশ, সাথে চীন। চীন যেমন তাদের টোটাল মায়ানমারের বিনিয়োগের 1/3 হচ্ছে চীন। চীন তাদের পরিষ্কার অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করছে। ভারতও কিন্তু এই অঞ্চলে তাদের আধিপত্য বিচার বজায় রাখতে চায়। চীন মধ্যস্থতার মধ্যে সহযোগিতা করতে চায় কেন? আঞ্চলিকভাবে অর্থনৈতিক কেবল অধিকার না, তারা মুরব্বীর ভূমিকাটিও নিতে চায়, মোরলের ভূমিকা। এই জায়গায় তো ভারতও তাদেরকে এক ধরনের প্রতিদ্বন্দ্বী মনে করে মায়ানমারকে। ফলে একচ্ছত্র যদি মায়ানমারের পক্ষ থেকে সরে এসে বাংলাদেশের পক্ষ সমর্থন করে এই মুহূর্তে, তাহলে হয়তো তারা তাদের নিজেদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার যেই উপকারটুকু হয়তো বাংলাদেশকে পরবর্তীতে দীর্ঘমেয়াদী করতে পারে সেটাও না হতে পারে। ফলে অনেক কিছু বিবেচনা আপাতত তারা যে আমাদের বিরোধিতা করছে না, আমি মনে করি এটা আমাদের জন্য পজিটিভ। তবে ইতিমধ্যে এই ঘটনা ঘটার পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রী দুবার সরাসরি বৈঠক হয়েছে, একাধিকবার ফোনে কথা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ আছে আমাদের প্রধানমন্ত্রীর। আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কিছু ভারত 2 কারণে করবে না। একটি হচ্ছে বন্ধুত্বের প্রতিদান, দ্বিতীয়ত প্রথমত হচ্ছে ভারতের নিজের স্বার্থের জন্য। আপাতত অর্থনৈতিক স্বার্থকে সামনে রেখে যদি তারা মায়ানমারকে সমর্থন করে, রোহিঙ্গা এই সমস্যা যদি জিয়ে থাকে, দীর্ঘমেয়াদী এই সমস্যায় যে জঙ্গিবাদ বা অন্যান্য সহিংসতার তৎপরতা হতে পারে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস বলেছেন, তার আগুনে কিন্তু ভারতও পুড়বে। ফলে সেই স্বার্থ ভারত আমার মায়ানমারের একেবারে সরাসরি আমিনুল মহসিন, আপনি কি কোনো বিপরীতে কোনো বক্তব্য, অন্য কোনো পয়েন্ট আছে কিনা? বিপরীত না, এখানে আমরা আলোচনা করছি, এটা ঠিক কম্পিটিশনের ভিতরে নেই। না দেখুন, আমি প্রথমে বলি যে আমার মনে হয় মঞ্জুবতী আমাকে একটু ভুল বুঝেছিলেন। আমি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আন্তর্জাতিক মহলকে আমাদের পাশে পেয়েছি, কিন্তু চীন,
আর মানে রাশিয়ার ব্যাপারে সে জায়গাটা আমার অবস্থানটা ছিল যে সেখানে আমার মনে হয় আমাদের আরও এগ্রেসিভ ডিপ্লোমেসির প্রয়োজন ছিল, যেটা আমরা যে কোনো কারণেই হোক আমাদের যে একটা ব্যাখ্যা আছে সেটা আমরা দিতে হয়তো সেভাবে পারিনি। এবং সেই জায়গাটায় আমরা দেখছি, দেখুন এখানে কিন্তু আপনাকে আমি একটু রাহুল প্লিজ আমাকে একটু শেষ করতে দেন, কারণ মায়ানমার কিন্তু পাল্টা একটা বক্তব্য তৈরি করে ফেলেছে, তার নিজস্ব একটা সে নিজের মতো করে একটা ইতিহাস তৈরি করেছে তার রাষ্ট্রে, এবং আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাখ্যাটা কিন্তু বাইরে অনেক জায়গায় তারা দিচ্ছে এবং সেটা নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের ডিপ্লোমেসিটা আরও এগ্রেসিভ হওয়ার প্রয়োজন ছিল, পার্টিকুলারলি চীন এবং রাশিয়ার ব্যাপারে আমাদের এক স্পেশাল মিশনস পাঠানোর দরকার ছিল, এটা আমি মনে করি। বাট আমি এটাও মনে করি যে আমরা আন্তর্জাতিকভাবে যথেষ্ট সফল হয়েছি, এবং যেটা মঞ্জু বলেছি হেজ রাইটলি পয়েন্ট আউট যে এখানে যে ধরেন সবাই আমাদেরকে সমর্থন করছে, একটা মোরাল সাপোর্ট আছে। কিন্তু দেখেন অ্যাট দ্য সেম টাইম হ্যাভিং সেড দ্যাট সিকিউরিটি কাউন্সিলে কিন্তু আমরা একটা রেজলিউশন মুভ করাতে পারিনি জাস্ট বিকজ অফ চীন এবং রাশিয়ার কারণে। এই জায়গাগুলো আমাদের নিউট্রালাইজেশনের প্রয়োজন ছিল। আবার আমি মঞ্জুর সাথে একমত যে তারা তাদের ওই যে অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক কারণেই তারা সেটা করবে না। এবং ভারতের মঞ্জুর সাথে ওই জায়গাটা আমি একটু খুব মৃদুভাবে দ্বিমত পোষণ করব, শক্তভাবে না, যেখানে সে বলল কথাটা যে ধরেন প্রতিবেশী দেশ সুষমা স্বরাজের যে বক্তব্য, আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ভেরি স্মার্ট ডিপ্লোমেসি অন হার পার্ট, যেখানে উনি বলছেন যে আমরাই প্রথম। দেখুন এটা কিন্তু বাংলাদেশ মায়ানমারের সমস্যা না, এটা কিন্তু এখানে একটা গণহত্যা হচ্ছে, এগুলো মানবতা বিরোধী অপরাধ। এবং ভারত কিন্তু একটা ডেমোক্রেসি, অ্যাটলিস্ট থিওরিটিক্যালি তো ইটস আ ডেমোক্রেসি, তাই না? সেইখানে কিন্তু এটাকে আপনি দ্বিপক্ষীয় প্রবলেম বলতে পারেন না। জঙ্গিবাদের হলে ভারতও যে সেই আগুনে পড়বে সেটা ভালো করে জানে, কিন্তু ভারত থেকে আমরা আশা করেছিলাম এই ধরনের যেখানে গণহত্যা হচ্ছে সেটাকে তারা কন্ডেম করবে, সেই জায়গাটা আসেনি। এবং বাংলাদেশ যে ধরনের চাপের মুখে আছে সেই জায়গাটাও কিন্তু আমরা ভারত বাক্য খালি যোগ করে আপনার সাথে পুরো জায়গায় আমি ওনার সাথে সমর্থন করে, আমাদের মুক্তিযুদ্ধের সময় যখন গণহত্যার চরম দৃষ্টান্ত বাংলাদেশে হয়েছিল তখনও কিন্তু এখন যে পরিমাণ রাষ্ট্রের সমর্থন আমরা পেয়েছি সেই অনুপাতের সমর্থন আমরা পাইনি, কিন্তু আমরা দৃঢ়চেতা ছিলাম বলে শেষ পর্যন্ত কিন্তু আমাদের বিজয় হয়েছে। ফলে আজকে কিছুদিন আগে যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম সেখানেও যাদের সমর্থন পাইনি এইরকম দেশও কিন্তু এই বিষয়ে অন্তত আমাদের সমর্থন করেছে। আমি মনে করি সকল দেশের সমর্থন পাবো একচ্ছত্র, এইটা আশা করাই দুরাশা বর্তমান বাস্তবতায়। কারণ প্রত্যেকটা রাষ্ট্র যার যার নিজের স্বার্থ বিবেচনা করে, যার জন্য মধ্যপ্রাচ্য থেকে আমরা তো কি অনুমান করি, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, এখানে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, সকল আরব মুসলিম রাজ্য মনে হয় সকল সমর্থন দিয়ে এগিয়ে আসবে, আসে তো নাই। বরং আমরা সকল ধর্মের সম্মিলনে যারা গণতন্ত্রে বিশ্বাস করে যে সমস্ত রাষ্ট্র হয়তো স্ট্র্যাটেজিকভাবে অনেক সময় আমাদের বিরোধী ছিল, এমনকি মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, তারাও কিন্তু আমাদের এই বিষয়ে সমর্থন দিচ্ছে। বিষয়টা মানবতা না। শুনেন, সেখানে তো আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না। আপনি যেহেতু ভারতে পয়েন্টটা তুলেছেন যে ওখানে স্পষ্ট হয়ে গেছে এবং আমাদেরকেই তারা প্রাধান্য দিচ্ছে, সেই জায়গাটায় আমার আপনার সাথে একটু দ্বিমত। আমি একমত আপনার সাথে। ভারত তো আপনার কাছে একটা ডিপ্লোমেসির প্রসঙ্গে যেতে চাই, সব মিলিয়ে যে ডিপ্লোমেসি হচ্ছে এবং ওখানে যে বাস্তবতা, ওখানকার মানুষ এই বিষয়গুলো সম্পর্কে কিভাবে দেখছে, যারা আমাদের এখানে শরণার্থী এসছেন, দেখেন তারা এই বিষয়গুলো সম্পর্কে জানে কিনা বা তারা কি প্রত্যাশা করছে? প্রথম বিষয়টা হচ্ছে যে যারা আমাদের এখানে শরণার্থী হিসাবে এসছেন তাদের ভিতরে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এইবার প্রথম যে সব শ্রেণী সব পেশার মানুষই কিন্তু এসছেন। এবং আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে মিডিয়ার অ্যাক্সেসটা কিন্তু তাদের প্রায় নেই বললেই চলে। অর্থাৎ তারা যে দেশটিতে ছিলেন সেখানেও কিন্তু মিডিয়ার অ্যাক্সেস তাদের ছিল না, অনেকটা ইন্টারনেট নির্ভর যোগাযোগ, মানে ইন্টারনেট নির্ভর মিডিয়ার যোগাযোগটাই তাদের ছিল। মানে ওইখানে যে বিষয়টা সেই মানের শিক্ষা ব্যবস্থাটা তো ছিল না।
এখন বাংলাদেশে আসার পরে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানকার পত্রিকা তো তাদের জন্য মানে সুযোগ নেই ভাষাগত কারণে। তারপরে তাদের ভাষার সাথে আমাদের কিছু অঞ্চলের ভাষার মিল থাকলেও কিন্তু হুবহু না, বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এবং এখন পর্যন্ত তাদের টেলিভিশন বা রেডিওর অ্যাক্সেসটা খুবই কম। তারপরও মানুষের মুখে মুখে যে বিষয়টা আসছে সেখানে তারা চায় যে তাদের বিষয়টা সুরাহার জন্য তারা বিভিন্নভাবে ঘুরে ফিরে কিছু কথা বলে। তার ভিতর প্রাধান্য পায় হচ্ছে তাদের নাগরিকত্বের বিষয়। আর এই যে বিভিন্ন কূটনৈতিক যে তৎপরতাগুলি সেগুলো হচ্ছে কি সাধারণ যারা মায়ানমারের নাগরিক যারা ক্যাম্পে আছে তারা দেখছে প্রতিনিয়ত বাইরের লোক আসছে, তাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের রিলিফ ওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে, বিভিন্ন মিশনের লোকরা যাচ্ছে। এই তৎপরতার মধ্য দিয়ে তারা এক ধরনের আশার আলো দেখতে পায়। কিন্তু পাশাপাশি তারা কিন্তু এটাও বুঝে যে কিছু দেশ এখন পর্যন্ত এই বিষয়ে সোচ্চার যতটুকু হওয়া দরকার ততটুকু নেই, বা যাদের সমর্থন অনেকেই আশা, আমরা যেমন আজকে আলোচনার টেবিলেও যে আলোচনাটা করছি সেটা যে হ্যাঁ আমরা অনেকের কাছ থেকে আশা করেছিলাম যে আরও পজিটিভ অর্থে তারা দাঁড়াবে আমাদের পাশে, কিন্তু এটাও তো ঠিক যে তাদের অর্থনৈতিক স্বার্থকে বিসর্জন দিয়ে যে আমার পাশে তাৎক্ষণিকভাবে দাঁড়াতে পারবে এটাও সময় সাপেক্ষ ব্যাপার। তবে এটা ঠিক যে আমরা, নূর ভাই আপনি তো মানবাধিকার কর্মী না, আমি আপনাকে এখানে ইন্টারাপ্ট করে বলছি, তা আমাদের পাশে দাঁড়ানোর কথা না, মানবতার পাশে। আমি সেটাই আসতেছিলাম যে তারা যে মানবতার পাশে দাঁড়াবে, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্র দেখেন রাষ্ট্রের যে চরিত্রগুলো থাকে, রাষ্ট্র আমরা বাইরের থেকে মনে হতে পারে গণতান্ত্রিক মানে সেকুলার ইত্যাদি নানাভাবে আমরা বিশ্লেষণ করতে পারি, কিন্তু তাদের জায়গা থেকে তারা যখন দেখে তখন কিন্তু ওইটার ঊর্ধ্বে তারা মানবিকতাকে যে প্রাধান্য দিতে পারে সর্বক্ষেত্রে, এটা আমার কাছে মনে হয় না। যেমন আজকে আমাদের খুব নিকট প্রতিবেশী যারা তারা যেভাবে ঝাঁপিয়ে পড়তে পারতেন তারা কিন্তু সেভাবে পারছেন না বলেই অনেক প্রশ্নগুলি আমাদের কাছে আসছে। আজকে মায়ানমারের সাথে যাদের মানে অর্থনৈতিক স্বার্থ জড়িত, শুধু অর্থনৈতিক না, এই অঞ্চলের মুরব্বিগিরির স্বার্থটাও জড়িত আছে, নিরাপত্তার বিষয়টাও আছে, নিরাপত্তা বিষয়টা আছে, এবং বে অফ বেঙ্গল কার নিয়ন্ত্রণে থাকবে এই বিষয়টা কিন্তু খুব মুখ্যত সামনে চলে আসবে। কারণ নৌবন্দর যার নিয়ন্ত্রণে থাকবে, ওই নৌবন্দর বিষয় আকায়েব যেটা বন্দর, এইটা কিন্তু এই অঞ্চলের মোড়লগিরি করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূ অবস্থান। তো সেই দিক বিবেচনা করে চীন তার লক্ষ্যে এগোনোর চেষ্টা করছে, যেখানে চীনের কাছ থেকে মানবিক সাড়া খুব বেশি যে পাওয়া যাবে আমি সেটা মনে করি না। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু আমরা পাইনি। কিন্তু এখানে দুঃখজনক হচ্ছে যে আরও কিছু রাষ্ট্রের যে ভূমিকাটা আমরা চাচ্ছি অনেক প্রাণে, আমরা যাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছি গত 5-7-10 বছরে, তাদের বন্ধুত্বকে মানে আমাদের বন্ধুত্বকে অটুট রাখার জন্য আমরা যে কাজগুলো করেছি সেটার প্রতিদান আমরা আসলে অনেকভাবে চেষ্টা করছিলাম যে এবার পাবো, কিন্তু সেইখানে হয়তো কিছুটা ব্যত্যয় বা কিছুটা শৈথিল্যতা আমাদের কাছে মনে হচ্ছে। তবে আমি মনে করি যে মায়ানমারের সাধারণ নাগরিক যারা গণহত্যার শিকার হচ্ছে, যারা আপনার এই নানান বর্বরচিত আক্রমণের শিকার হচ্ছে একটা সেনাবাহিনীর, তাদেরকে রক্ষা করার জন্য সম্মিলিতভাবে আসলে কিছু উদ্যোগ নেওয়া, যেমন আমাদের যেটা আপা বললেন যে রাশিয়া এবং চীন এই দুইটাকে দেশকে আমরা যদি নিউট্রাল করার জন্য আমরা সচেষ্ট হতাম শুরু থেকে, আমরা এইটাকে যদি সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম, তাহলে হয়তো অন্ততপক্ষে নিউট্রাল জায়গায় যদি তাদের আনতে পারি, তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি কাউন্সিল বলেন বা অন্যান্য জায়গা বলেন, আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যাব। এবং আমার মনে হয় যে এই জায়গাটিতেই আমাদের সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার। আর একটা জিনিস ভুলে গেলে চলবে না। আপনার বক্তব্য থেকে আমি একটা প্রশ্ন আপনাকে না করে পাচ্ছি না। আপনি বলছেন যে আমরা ডিপ্লোমেসি চালালে নিউট্রাল হতে পারতাম, আবার অন্যদিকে বলছেন যে আকিয়াব বন্দর সহ বিভিন্ন বন্দর স্ট্র্যাটেজিক কারণে, বিশেষ করে ভারত মহাসাগর বঙ্গোপসাগর নিয়ন্ত্রণে নেওয়াটা তাদের জন্য স্ট্র্যাটেজিক কারণে, কারণ এখানে আগামী পৃথিবী নিয়ন্ত্রণ কে করবে, মার্কিন যুক্তরাষ্ট্র না চীন, এই অঞ্চলে কে করবে, চীন না ভারত, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে কোথায় আমরা মানবিকতা পেতাম? সেই গুরুত্বপূর্ণের জায়গা থেকে কিন্তু আবার মনে রাখতে হবে যে মানবিকতা কিন্তু এটা সবকিছুর ঊর্ধ্বে। আজকে যে গণহত্যা যেখানে সংগঠিত হচ্ছে, যেখানে গণহত্যা সংগঠিত হচ্ছে, যেখানে মানুষ বর্বরচিত হামলার শিকার হচ্ছে, সেইটার সাথে এই জায়গাটাতে ধরে নিলাম যে তারা তাদের পয়েন্টগুলোতে থাকবে, আমাকে বাংলাদেশের পক্ষ থেকে আর কি করার আছে? আমাকে তো তাদেরকে
ফেরত পাঠানোটা বাংলাদেশের জন্য বড় গুরুত্বপূর্ণ ব্যাপার একটা। প্রথম হচ্ছে দেখেন, এবং তাদের ওখানে নাগরিকত্বটা নিশ্চিত করাটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এক্সিস্টিং ফর্মুলার ভিতরে আর কি করার আছে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে 3 দফা যে প্রস্তাবটা আসছে, শুরুটা এখান থেকেই হতে পারে। যেমন অস্ত্রবিরতির যে কথা বলা হচ্ছে, যুদ্ধ যে বিষয়টা আসছে, কয়েকটা শব্দ যদি আমরা একটু হালকাভাবে দেখি এবং অস্ত্রবিরতির বিষয়ের পরে যদি আমরা গ্রহণযোগ্য সমাধানের যে কথাটা আছে, এই গ্রহণযোগ্য সমাধানের ব্যাখ্যাটা আমাদের জরুরি, এবং সেটা দ্বিপাক্ষিকভাবে যে সব কিছু সম্পন্ন করা সম্ভব হবে এটা আমি মনে করছি না। এখানে হয়তো অন্যান্য পক্ষগুলোকে আমাদেরকে যুক্ত করতে সম্ভব হবে বলে এটা আমার মনে হয় হবেই না। হ্যাঁ, তো গ্রহণযোগ্য একটা সমাধানের পথ যদি আমরা সবাই মিলে আমরা তৈরি করতে পারি, যে এই যেমন নাগরিকত্বের ব্যাপার, এটা হচ্ছে একেবারে মৌলিক একটা ব্যাপার, যে সে মায়ানমারের নাগরিক, এই স্বীকৃতিটা তার ছিল এবং সেটাকে বহাল রাখা। দ্বিতীয় যে বিষয়টা আছে, যে আমার সাথে মায়ানমারের যদি এই বিষয়ে মানে তাদের ফেরত নেওয়ার বিষয়ে যদি কোনো চুক্তি হয়, সেই চুক্তির কিন্তু গ্যারান্টার লাগতে হবে। এইটা না করতে পারলে, শুধুমাত্র যদি আমরা দ্বিপাক্ষিক চুক্তি করে বিষয়টাকে সমাধানের চিন্তা করি, তাহলে সেই পূর্বে যা অবস্থা হয়েছে, কিছু মানুষ যাবে, সেই সংখ্যা একেবারে হাতে গোনা, তারপর আর কাউকে নিবে না, এবং এইটা জিয়ে থাকবে। এবং এইখানে কিন্তু এইবারের ঘটনার সাথে একটু পূর্বের ঘটনার পার্থক্য আছে। সেটা হচ্ছে এইবার কিন্তু একেবারে গণহত্যা সংগঠিত হয়েছে, পরিকল্পিতভাবে হয়েছে, এবং এটি আজকে যে সংখ্যার মানুষ এসছেন তাদের কিন্তু একটা বড় সংখ্যা হচ্ছে যারা কিশোর এবং যুবক, এবং তারা কিন্তু তাদের চোখে তাদের মা বোনকে হত্যা করতে দেখেছে, নির্যাতন করতে দেখেছে, তাদের পিতাকে হত্যা করতে দেখেছে, ভাইকে হত্যা করতে দেখেছে। তারা কেউ কেউ এই লাশ বহন করে নিয়ে আসছে, এবং তাদের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ আছে, এবং এইটাকে আমি অন্যভাবে মানে চিত্রায়িত করতে চাচ্ছি না। এখন পর্যন্ত তাদের এই আন্দোলনটাকে আমি দেখতে চাই যে তাদের এই আন্দোলনটা হচ্ছে সেলফ ডিটারমিনেশন মুভমেন্টের যেই পর্যায়টা, এই পর্যায়ে আমি মনে করি। এবং সেইখানে যদি আমরা সবাই মিলে যদি সঠিক সমাধানের পথ বের করে না দিতে পারি, তাহলে কিন্তু এইখান থেকে যে কোনো পথে আপনি যদি কোনো পয়েন্ট যোগ করতে চান। না দেখুন, এখানে নূর ভাই এটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে এখানে ওদের নাগরিকত্ব যদি না দেওয়া হয়, এটা কিন্তু কোনো সমাধান হবে না, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে হলে এক থার্ড পার্টি আমাদের প্রয়োজন হবে। এবং আমি মনে করি এখানে ইউএনএইচসিআরকে অবশ্যই আমাদেরকে ইনভলভ করাতে হবে, জাতিসংঘকে ইনভলভ করাতে হবে, এবং চীন থেকে যেহেতু প্রস্তাব এসেছে, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এরা মিলে একটা গ্যারান্টারের রোল প্লে করতে পারে। চীনের এখানে কিন্তু মুখ্য একটা ভূমিকা আছে চীনের, এবং আমরা দেখি মায়ানমারের কিন্তু চীনের সাথে অনেক ধরনের স্বার্থগুলো, সেই জন্য আমি প্রথমে বলেছিলাম যে চীনকে আমাদের নিউট্রালাইজ করার প্রয়োজন ছিল। সো আমি মনে করি যে এখানে ইউএনএইচসিআর এর যেহেতু একটা ম্যান্ডেট আছে এবং রিফিউজিদের ব্যাপারে, সেই কারণে আমি বলছি যে এরা রিফিউজি, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রিফিউজি হলে ওদের একটা লিগ্যাল স্ট্যাটাস আসে এবং একটা দায়বদ্ধতা আসে, সেই লিগ্যাল স্ট্যাটাস দিয়েই তাদেরকে ওদেরকে ফেরত পাঠাতে হবে। এবং ইউএনএইচসিআর এর কিন্তু ম্যান্ডেটের মধ্যে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্টও আছে, সেটা কিন্তু টার্কি করতে পারে, পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই জিনিসটা আমরা সম্ভাবনা আছে কিন্তু। সো এই বিভিন্ন চ্যানেলসগুলো কিন্তু আমরা দেখতে পারি, এবং এটা কখনই একটা দ্বিপক্ষীয় সমাধান হতে পারে না। বাংলাদেশ চুক্তি সই করতে পারে তাদের সাথে, বাট সেটার গ্যারান্টার মাল্টিল্যাটারাল গ্যারান্টার থাকতে হবে। জনাব মঞ্জুল ইসলাম, আপনার আমি শেষ বক্তব্যে এইটুকু বলবো যে চীন, রাশিয়া এই দুটি রাষ্ট্রকে আমরা সমর্থন আদায়ের আমাদের প্রত্যাশা, তো তাদেরকে মানবতা বুঝিয়ে কোনো লাভ হবে না, আমার পরিষ্কার বক্তব্য। কারণ যেই রাষ্ট্র নিজেরা নিজের দেশের নাগরিকদের মানবাধিকার নিশ্চিত করে না, সে অন্য পৃথিবীর দেশের মানবাধিকার নিয়ে চিন্তিত না। তাদেরকে বুঝাতে হবে স্বার্থ, সেই স্বার্থ অর্থনীতির স্বার্থ, সেই স্বার্থ নিরাপত্তার স্বার্থ। সেখানে আমার কূটনীতি করতে হবে এই দুটো বিষয় নিয়ে, মানবতাকে বাইরে রেখে। তার কারণ হচ্ছে বাংলাদেশের সাথে মায়ানমার, রাশিয়া এবং চীনের অর্থনৈতিক লেনদেনের সম্পর্ক আছে।
রাশিয়ার সাথে আমরা পারমাণবিক চুল্লি নিয়ে কাজ করছি, চীনের সাথে আমাদের বাণিজ্যের বড় লেনদেনের বিষয় আছে। এই দুইটা বিষয় নিয়ে বলতে হবে যে তোমরা যদি না করো তাহলে হয়তো আমরা অন্য কোথাও চিন্তা করব। এমনকি আমাদের গভীর সমুদ্র বন্দর নিয়েও তাদের আগ্রহের ব্যাপার আছে। এই দুইটাকে সেরকম পরিস্থিতিতে আছি না, কিন্তু আমার কথা হচ্ছে ওরা যে জায়গায় আমাদের না, সেখানে আপনাকে এটাকে কার্ডে আনতে হবে যে আমার এইটা আছে, আমি আরো সহযোগিতা বাড়াতে পারি, কিন্তু এই অবস্থা করলে তো আমার এইটাই অব্যাহত রাখা কঠিন হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তার বিষয়, যে দুটি রাষ্ট্রের জন্য আজকে যদি মায়ানমার এই অবস্থা করে পার পেয়ে যায়, মায়ানমার আরো 17টা জাতির মধ্যে দাঙ্গা চলছে, এই অস্থিরতা কিন্তু চীনকে কোনো না কোনো সময় গিয়ে আঘাত করবে। এটার কোনো এই জাতিগত দাঙ্গা যদি মানে মায়ানমার পার পায়, তাহলে রাশিয়াতেও কিন্তু এখনো অনেক জাতির উপদ্রব আছে, সেখানেও এই সংকট কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে। আর ভারতের ব্যাপারে আমি আশাবাদী, আবারও এইটুকু বলবো, ভারতের পক্ষ সমর্থন না, কারণ ভারত গণতান্ত্রিক রাষ্ট্র। ভারত সরকার যদি আপাতত সমর্থন নাও করে আমাদের, ভারতের জনগণ গণতন্ত্র মনা, ভারতের রাষ্ট্র এবং সরকার তারা মানবাধিকারে বিশ্বাস করে। একসময় ভেতর থেকে প্রতিবাদ আসবে যে মানবাধিকারের পক্ষে তুমি দাঁড়াও, ফলে তাদেরকে আমরা পাবো। আবার শেষ কথার সাথে আমি একমত যে দ্বিপাক্ষিক চীনের প্রস্তাবটি আমরা সাথে নিব, কিন্তু জাতিসংঘ যখন এগিয়ে এসছে তাদের মধ্যস্থতায় চীনের প্রস্তাবকে নিয়ে সমাধান। অসংখ্য ধন্যবাদ মজিলুল ইসলাম, জনাব নূর খান, অধ্যাপক ডক্টর আমিনা মহসিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও এটাই বিশ্বাস করি যে বহুপাক্ষিক সমাধান হওয়া দরকার। দ্বিপাক্ষিক প্রক্রিয়া হতে পারে, চুক্তির ক্ষেত্রে হতে পারে, কিন্তু বহুপাক্ষিক গ্যারান্টি ছাড়া এটা হবে না, এবং এক্ষেত্রে কূটনৈতিক জোরদার করতে হবে এবং সবাইকে বুঝতে হবে, সব রাষ্ট্রকে, যে এখানে শুধু মানবাধিকারের প্রসঙ্গই নয়, এখানে নিরাপত্তা এবং অর্থনীতির প্রসঙ্গ রয়েছে। যদি কেউ কোনো জায়গাতে কোনো ধরনের লাভ করতে চান, সবার আগে এই সংকটের সমাধান করতে হবে, তা নাহলে বোধহয় কেউই কোনোভাবেই লাভবান হতে পারবেন না। প্রিয় দর্শক, ভালো থাকবেন।